নমস্কার, জবাব চাই বাংলায়। আমি কিশলয়। আজকে একটা গল্প শোনাবো। আপনি ধরুন ভোট দিলেন, ভোট দিয়েছেন নিশ্চয়ই, সবাই ভোট দিয়েছি আমরা। ভোট দেওয়ার পরে মানুষ কি আশা করে সরকারের থেকে? সরকার, রাজ্য সরকার যদি জিতে আসে, যে পার্টি জিতে আসবে, যে সরকার জিতে আসবে, তারা মানুষের জন্য মানুষের জন্য শিল্পের ব্যবস্থা করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তারই সঙ্গে সঙ্গে মানুষের জন্য নতুন জবস ক্রিয়েট হবে, নতুন কাজের সুযোগ হবে। না, যদি উল্টোটা হয়, আপনি ভোট দিলেন লোকসভা ভোটে, আর আপনাকে বলা হলো যে যেহেতু আপনি ভোট দিয়েছেন তাই জন্য এই বাংলায় বাণিজ্য সম্মেলন বন্ধ। আশ্চর্য! আমি ভোট দিলাম, ভোট দিয়ে আমি চাইলাম যে আরও শিল্প আসুক, আর এখানে বলা হচ্ছে ভোটের কারণে নাকি শিল্প বা বাণিজ্য সম্মেলন বন্ধ হয়ে যাবে। এই প্রশ্নটা বাংলার বহু মানুষ করছেন, কিন্তু আমরা আরও একটা বৃহত্তর প্রশ্ন করছি। আমরা প্রশ্ন করছি যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, যে সম্মেলন নিয়ে এত আস্ফালন রাজ্য সরকারের, সেখান থেকে আসলে কি এসেছে? নিটফল শূন্য, নাকি সত্যি বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতীরা এত কাজ পেয়েছে, মার্সিডিজের গাড়ি নিয়ে ঘুরছে, ভালো ভালো ফোন নিয়ে ঘুরছে, বাংলার গ্রামে গ্রামে আর্থিক উন্নয়ন হয়েছে? এরকম পরিস্থিতি কি? এইটা নিয়ে আমরা প্রশ্ন করব। আর প্রশ্ন করব, যেখানে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বাংলায় এই মুহূর্তে আমরা এমন পরিস্থিতি তৈরি করতে পারি যখন আমরা এখানে ক্ষমতায় আসব, যেখানে বহু নতুন শিল্প আসবে, গুজরাতের মতো আর্থিক উন্নয়ন করব। সেখানে দাঁড়িয়ে তৃণমূল সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা ভোটে বেশি ভোট পেয়ে উল্টো পথে কেন হাঁটলো? এই প্রশ্নটা আমরা করব আমাদের অতিথিদের কাছে। তবে সবার আগে দেখব প্রতিবেদন। লাটে উঠল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার বাণিজ্য সম্মেলন হচ্ছে না বাংলা, ভোটের দোহাই রাজ্যে। খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে তোলপাড়। ঢাকঢোল পিটিয়ে 2015 সালে পথ চলা শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। করোনাকাল বাদ দিয়ে বছর বছর শিল্পপতিদের এনে ঘটা করে সভা করে মমতার সরকার। হয় লক্ষ কোটি টাকার মৌ চুক্তি। Bengal is now an economic powerhouse and one of the fastest growing economics in India. প্রস্তাব তো আসে গুচ্ছ গুচ্ছ, তার মধ্যে বাস্তবায়িত হয়েছে কত শতাংশ? বিরোধীদের খোঁচা, তোলাবাজি সিন্ডিকেট রাজের বাংলায় আসবে না কোনো শিল্পই। শুধু জনগণের করের টাকায় মোচ্ছবে বাঁধবে তৃণমূল সরকার। বাণিজ্য মেলা করতে গিয়ে বা বাণিজ্য সম্মেলন করতে গিয়ে মোচ্ছবের যে টাকা খরচা হতো, কোনোভাবে সেই টাকা পশ্চিমবঙ্গের জন্য ইনভেস্ট হয়নি। পশ্চিমবঙ্গের ফান্ডের অন্তত কিছু টাকা, কোষাগারের কিছু টাকা বাঁচবে, একথা ভেবে আমি খুশি। আগেরগুলো না হলেও ভালো হতো। যে টুকটাক ছোটোখাটো শিল্প ছিল সব তৃণমূলের দৌরাত্মে উঠে চলে গেছে। যতদিন পর্যন্ত এই রাজ্যে মমতা থাকবে, মমতার মুখ দেখে কোনো শিল্পপতি আসবে না। আসবেন, বেড়াতে আসবেন, চাটা খাবেন। এবছর যে শিল্প সম্মেলন হচ্ছে না, অন্তত কিছু টাকা তো বেঁচে গেল। বিরোধীদের দাবি, বাংলার সারে সর্বনাশ হয়েছে সেদিনই যেদিন সিঙ্গুর থেকে তাড়ানো হয়েছিল টাটাকে। যদিও শাসক শিবিরের দাবি শিল্পে বাংলাই নাকি এগিয়ে। মোদী সরকার গত 10 বছরে সক্রিয়ভাবে ব্যস্ত ছিল যাতে বাংলায় শিল্প না আসে। সেটা তো প্রকাশিত আজকে। রাজ্যে শিল্প না যায় তার জন্য সক্রিয়ভাবে কাজ করেছে। শিল্পপতিদের ধমক দিয়েছেন বাংলায় যাওয়া যাবে না। এতই যদি শিল্পে এগিয়ে, তাহলে কেন শ্বেতপত্র প্রকাশ করছে না মমতার সরকার? তৈরি হয়েছে কটা বৃহৎ কারখানা, কর্মসংস্থানই বা কত? কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে কারখানা গড়তে হন্যে হতে হয়? বাংলায় চুরি হয় সরকারি চাকরি, মুখ ফিরিয়েছে বেসরকারি সংস্থাও। কিভাবে কর্মসংস্থান হবে বাংলার বেকারদের? কিভাবে বদলাবে বাংলার অর্থনীতির হাল? পরিস্থিতি বদলাতে চাই মোদির মতো হেড কোচ। রিপাবলিক বাংলা। বাংলার মানুষ কি চান? বাংলার মানুষ চান বাংলার অর্থনীতি উন্নয়ন হোক, বাংলার মানুষের চাকরি হোক, এবং একটা ভালো জীবন, গুড লাইফ যেটাকে বলা হয়, সেই জীবনটা যেন তারা পান। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হচ্ছে উল্টোটা।
বাংলায় শিল্প কমছে, বাংলায় শিল্প বন্ধ হচ্ছে, সেই তথ্য অবশ্যই দেব। তারই সঙ্গে সঙ্গে বলবো প্রথমেই কেন বাংলায় মানুষের শিল্পে অনীহা, যারা শিল্পপতি তারা কেন এই মুহূর্তে বাংলায় শিল্প করতে আসতে চাইছেন না। গ্রাফিক্স, প্রথমেই কেন অনীহা বাংলায় শিল্প করতে? সিন্ডিকেট রাজ বা তোলাবাজি, বাংলা অত্যন্তভাবে গোটা ভারতবর্ষে পপুলার হয়ে গিয়েছে। বাংলার নাম হয়েছে কিসের জন্য? কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ। শিল্প কেন আসবে? শিল্পপতিরা কেন চাইবেন বাংলায় এসে তোলাবাজির টাকা দিতে? কোনো জমি নীতি নেই, আইন শৃঙ্খলার সমস্যা। জমি নীতি নেই বলতে জমি অধিগ্রহণ করা যাবে না, জমি অধিগ্রহণ করা হলে তার কি প্রসেস রয়েছে সেটাও স্পষ্টভাবে উল্লেখ নেই। তার সঙ্গে আইন শৃঙ্খলার সমস্যা। কদিন আগেই তো আমরা দেখলাম একটা রেস্তোরাঁয় গিয়ে তৃণমূলের এক নেতা কি করলেন। পরের স্লাইড, পরিকাঠামোর অভাব, জমি অধিগ্রহণের তিক্ত ইতিহাস। পরিকাঠামোর অভাব বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে পরিকাঠামো এই রাজ্যে অনেক পিছিয়ে রয়েছে গোটা দেশে, এবং তার সঙ্গে জমি অধিগ্রহণ কিভাবে হবে সেই নীতিও স্পষ্ট নয়। যদি এত প্রোজ অ্যান্ড কনস বলা হয়, এত কনস থাকে অর্থাৎ এত সমস্যা থাকে, তাহলে কোন শিল্পপতি চাইবেন কয়েক হাজার কোটি টাকা খরচা করে এই বাংলায় আসতে? প্রশ্ন করব। আমার সঙ্গে যে অতিথিরা এই মুহূর্তে জবাব চায় বাংলায় উপস্থিত রয়েছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক, রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী, তিনি রাজ্য সরকার অর্থাৎ তৃণমূলকে সমর্থন করেন। সুপর্ণ মৈত্র রয়েছেন, অর্থনীতিবিদ। অরিত্র দত্ত বণিক আমাদের সঙ্গে থাকবেন। অভিনেতা মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন, অধ্যাপক। তারই সঙ্গে সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, বামপন্থাকে সমর্থন করেন। অরুণিমা পাল থাকবেন, চাকরি প্রার্থী, তিনি বলবেন কেন এই মুহূর্তে বাংলায় চাকরির প্রয়োজন। জগন্নাথবাবু, প্রথমেই আপনার কাছে যাব। বাংলায় এত সমস্যার কথা আপনারা তুলে ধরছেন, আমরা যে স্লাইড দেখালাম মূলত বিরোধীদের অভিযোগগুলো দেখালাম। জমি নীতি নেই, পরিকাঠামো নেই, আইন নেই, শৃঙ্খলা নেই, সত্যি কি নেই? বাংলায় কি আছে যদি আপনারা তার উপরে প্যাকেজ করতেন, আমার মনে হয় আপনাদের প্যাকেজের দৈর্ঘ্য এবং প্যাকেজ দেখানো অনেক সুবিধা হতো। বাংলা তো নেই রাজ্য, নেই যে রাজ্যে কিছুই নেই। এবং কি নেই তার উদাহরণ যদি, সর্বশেষ উদাহরণ যদি আপনাদের দিতে চাই, তাহলে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের যে IM Part 2 অর্থাৎ শিল্প বিনিয়োগ হয়ে যাওয়ার পর তার যে সার্টিফিকেশন আছে, কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পর পার্ট বি যেটা আসে, তাতে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে 2024 সালে বাংলায় 6টি শিল্প হয়েছে, 6টি বিনিয়োগ এসেছে, এবং সেই বিনিয়োগের পরিমাণ 96 কোটি টাকা, আর 877 জনের হচ্ছে এমপ্লয়মেন্টের ব্যবস্থা হচ্ছে। ঠিক এই জায়গা থেকেই বলতে চাই যে 877 জনের এমপ্লয়মেন্ট যদি এক মাসে সরকারের শিল্পক্ষেত্রে হয়ে থাকে, তাহলে বাংলার শিক্ষিত যুবকদের অবশ্যই বিহারে যেতে হবে শিক্ষকের চাকরি করার জন্য। আপনাদের জানিয়ে রাখা দরকার যে 2014 সালের পর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগ হয়নি, তাই কলকাতার প্রথিতযশা স্কুলগুলোতে, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, টাকি বয়েজ স্কুল, এই ধরনের যে স্কুলগুলিতে এখন টিচার রিক্রুটমেন্টের জন্য টিচার রিক্রুটমেন্ট না হয় বলে পার্ট টাইমে প্রাক্তনীদের তাদের হেডমাস্টার মশাইরা ডাকছেন। এবং পরিস্থিতি এতটাই খারাপ যে এই যে BGBS এর প্রশ্ন আপনারা তুলছেন, যে BGBS এর প্রশ্নে এত বিনিয়োগ হয়েছে, এবং যা দেখা যাচ্ছে যে 15 থেকে 19 এই 4 সাল এবং পরের 2 সাল যদি দেখেন, তাহলে 16 থেকে 17 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। কিন্তু কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের যে ডেটা, সেই ডেটা বলছে 11-12 হাজার, গড়ে বছরে 2 থেকে 2.5 হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ পশ্চিমবঙ্গে হয় না। এবং শিল্প যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ কি? তার সবচেয়ে বড় প্রমাণ পশ্চিমবঙ্গের GST কালেকশন কত হচ্ছে। অর্থাৎ শিল্প তৈরি হলে তার কর দেবে, আর কর যদি দেওয়া হয়, করের পরিমাণের উপরেই নির্ভর করবে, রাজ্যের ট্যাক্স বোয়ান্সির উপরে নির্ভর করবে এখানে কত বিনিয়োগ। জগন্নাথবাবু, একটা কথা, একটা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে বলেছিলেন 3.76 লাখ ক্রোর এত টাকার ওনার কাছে প্রপোজাল এসেছে, এত টাকার প্রপোজাল এসেছে এই রাজ্যে বিনিয়োগ করার। এটা তো একটা বিরাট অ্যামাউন্ট। ঠিক, আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2030 সালের BGBS এর প্রেস রিলিজের মাধ্যমে দাবি করেছিলেন যে তিনি 188টি মৌ স্বাক্ষর করেছেন, তাই তিনি মৌ দিদি হয়েছেন। বামফ্রন্টের জামানায় আমরা মৌ দাদা দেখতাম সোমনাথ চ্যাটার্জিকে, তিনি মৌ দিদি হয়েছেন, এবং সেই তাতে যে শিল্প প্রস্তাব এসেছিল সেটা 3,76,000 কোটি টাকা। কিন্তু কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের ডেটা বলছে যে 15 থেকে 19 সাল পর্যন্ত মাত্র 37,000 কোটি টাকার মতো শিল্প বিনিয়োগের প্রপোজাল সরকারিভাবে এসেছিল এবং ইমপ্লিমেন্টেড হয়েছে 15,000 কোটি টাকা 5 বছরে। তার মানে বছরে হচ্ছে 2 থেকে 2.5 হাজার কোটি টাকা। আমি শুধু GSTর কথাটা বলতে
বলতে চাই যে পশ্চিমবঙ্গে 24-25 সালে এই যে বাজেট, এই যে অর্থবর্ষ, এই অর্থবর্ষের টার্গেট রয়েছে 47,000 কোটি টাকা জিএসটি কালেকশনে। অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশ কালেকশন করছে 47,000 কোটি টাকা। এবছরই দেখা যাচ্ছে যে এবছর এপ্রিল মাসে যে ডেটা এসছে, যেখানে 2 লক্ষ কোটি টাকার বেশি জিএসটি সারা দেশে কালেকশন হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে 7,200 কোটি টাকা জিএসটি কালেকশন হয়েছে, গুজরাট করেছে 12,000 কোটি। বুঝলাম, জগন্নাথ দা, ছোট একটি রাজ্যে হ্যাঁ। এত কর মানে কি? বেশ। তার মানে সেখানে শিল্প আছে, আমাদের কর নেই মানে শিল্প নেই। জিএসটি কম মানে সেখানে ব্যবসা নেই, তাই জন্য জিএসটি উঠছে না। অবশ্যই এই যে তথ্য আপনি দিলেন, আমি আরো কয়েকটা তথ্য দিই দর্শকদের, তারপর আমি সুপর্ণদার কাছে আসবো, সুকন্যা ম্যাডামের কাছে, আমার যেটা প্রত্যেকের কাছে আসবো। যে তথ্য প্রাথমিকভাবে আমি দেবো এই মুহূর্তে দাঁড়িয়ে, যে কথা আপনি বলছিলেন সেটাই একটু আরো বিশদে দর্শকদের আমি বলবো, যেখানে দাঁড়িয়ে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে কটা কারখানা চলছে আর কটা কারখানা বন্ধ হয়েছে। এই মুহূর্তে অরিত্র এবং অরুণিমা আমার সঙ্গে রয়েছেন, তাদের কাছে যাওয়ার আগে আমি এই প্লাজমায় একবার গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দেখাবো যে এই মুহূর্তে রাজ্যে বন্ধ কারখানা 177টি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। কর্মহীন হয়েছেন কজন? 29, মানে এটা বন্ধ হওয়ার ফলে কর্মহীন হয়েছেন কজন? 29,084 জন শ্রমিক কর্মহীন হয়েছেন। অর্থাৎ এর মধ্যে যারা দেখছেন তাদের মধ্যে অনেকে থাকতে পারেন। এই কারখানা বন্ধ হয়েছে। 2016-তে বড় শিল্প কতগুলো ছিল? 1,337টি। এই সংখ্যাটা দেখুন, 2016 থেকে 2021 বাড়ার কথা, সময়ের সঙ্গে শিল্প বেড়ে যায়, এখানে কমে গিয়েছে 1,066টি, অর্থাৎ কমে প্রায় 300টি শিল্প কমে গিয়েছে। বড় শিল্পর কথা বলছি। এরপর আমি বলি পরেরটা, 5 বছরে বড় শিল্প কতগুলো বন্ধ হয়েছে? 271টি বন্ধ হয়েছে। 5 বছরে মাঝারি শিল্প বন্ধ হয়েছে 388টি। অর্থাৎ এতগুলো শিল্প, এতগুলো কারখানা বন্ধ হয়ে গিয়েছে, এখানে কর্মহীন হয়েছেন বহু মানুষ। পরের স্লাইড। এই মুহূর্তে 5 বছর বড় শিল্প বন্ধ হয়েছে 271, এবং ফার্স্ট স্লাইডটা আমি আরও একবার নিতে বলবো যদি সম্ভব হয়। ফার্স্ট স্লাইডটা, প্রথম স্লাইডটা, 5 বছরের প্রথম স্লাইডটা। রাজ্যে বন্ধ কারখানার সংখ্যা 177, এটা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের হিসেব, এবং কর্মহীন 29,084 শ্রমিক। এই 29,084 জন কর্মহীন হয়েছেন শুধুমাত্র এই 177টি কারখানা বন্ধ হওয়ার কারণে। আমার প্রশ্ন এখানে সুপর্ণবাবুর কাছে, যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, রাজ্য সরকার আবার হিসেব দিচ্ছে উল্টো, যে আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেছি, জমি নতুন করে দিচ্ছি আমরা অনেক কম দামের মধ্যে। এবং এখানে দাঁড়িয়ে আমার যে হিসেব রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2023-এ বলেছিলেন, আমি যেটা বলছিলাম একটু আগে, 3.76 লাখ ক্রোড় এত টাকার আমাদের বিনিয়োগের প্রস্তাব এসেছে। তো বহু মানুষের চাকরি হওয়ার কথা, আমাদের পরিসংখ্যান বলছে মানুষের চাকরি চলে গিয়েছে, দর্শকরা বলছেন চাকরি কিভাবে হবে? কিশলয় 2015 সাল থেকে বেঙ্গল লিড নামক যে সামিটগুলো আমরা তৈরি করেছি, 2015 থেকে 2023 অবধি যে কটা বিজিপিএস হয়েছে, আগের বারে 3,76,288 কোটি টাকাকে নিয়ে, তার মানে টোটাল যেটা পশ্চিমবঙ্গের বিজিপিএস ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 24,40,106.74 কোটি। এবং বাস্তবায়িত কটা হয়েছে, যেটা জগন্নাথবাবু বলছিলেন, সেটা যে কোনো সরকার, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কথা বলছি না, কিন্তু 10 কোটি টাকার ওপরে যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হয়, সেটা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, সেক্রেটারিয়েট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রুভালে, সেখানে কিন্তু ওই পার্ট বি যখন ফাইল করতে হয়, একটা হচ্ছে পার্ট এ, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেড, আর পার্ট বিটা হচ্ছে যে বেসড অন পার্ট বি ফাইল। সেখানে দেখা যাচ্ছে যে দুটোর মধ্যে অনেক তারতম্য আছে। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তারতম্যটা ঘটে না, সারা ভারতবর্ষের ক্ষেত্রেই ঘটে। কিন্তু পশ্চিমবঙ্গ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 1920, 1930, 1940-এ যে জায়গায় দাঁড়িয়েছিলাম, আর আজকে যদি 2024-এ যে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু সত্যিই নিম্নগামী হয়ে গেছি। 1, 2 হচ্ছে, মানে সহজ ভাষায় 1940 সালে পশ্চিমবঙ্গের ভারতের নিরিখে যে পজিশন ছিল, 1969 অবধি প্রায় 3rd লার্জেস্ট ইকোনমি ছিল, রাইট? এবং সেখান থেকে আমরা কোথায় গিয়ে দাঁড় করিয়েছি, তার কৃতিত্ব বাম আর তৃণমূল কংগ্রেস বাম আর তৃণমূল ভাগাভাগি করে নিতে পারে, তারা জয়েন্ট 3টে উইনার হতে পারে, তারা নিজেদের মধ্যে এই অ্যালগরিদমটা ঠিক করে নিতে পারে। কিন্তু বাংলাটা নেমে গেছে, এই নিয়ে কোনো রকম কিছু অসুবিধা নেই। 1, 2 হচ্ছে কিশালয়, আমি আবার একটা কথা, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে হয়, আমি যদি ওনার পক্ষের অ্যাডভোকেট হই, তাহলে আমি ওনাকে বলতে পারি যে প্রথম কথা হচ্ছে যে বিনিয়োগ বাড়া মানেই কিন্তু প্রত্যক্ষ কর্মসংস্থান নয়, কোনো সময় নয়।
কিন্তু পরোক্ষ কর্মসংস্থান হতে পারে এবং টার্সিয়ারি এমপ্লয়মেন্ট হতে পারে। তাই জন্য রাজ্য সরকারের যেটা করা উচিত ছিল, যেটা তারা করেননি, সেটা হচ্ছে তারা পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে খরচা করেননি। এখানে ম্যাডাম কাঞ্জিলাল বসে আছেন, ভেরি রেসপেক্টেড ইকোনমিস্ট, উনিও আমার সাথে একমত হবেন। আগে একটা প্ল্যান্ড এক্সপেন্ডিচার এবং নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের একটা ভালো ভাগ করে দেখানো হতো। এখন আমরা সেটা কিছুই করছি না, এবং পশ্চিমবঙ্গ সরকারের যা অবস্থা, কারণ দুটো তথ্য দেওয়া খুব দরকার। সেটা হচ্ছে যে আমাদের যে রোজগারটা প্রথম কথা হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড গ্রান্টের ওপরে 53.3 সেন্ট্রাল গ্রান্টস অ্যান্ড ট্যাক্সেস। দ্বিতীয় হচ্ছে নিজস্ব রোজগার, সেটা হচ্ছে 42.3, নন ট্যাক্স রেভিনিউ 2.5, এবং এই যে নিজস্ব সোর্স অফ ইনকাম তার মধ্যে সবথেকে ওপরে কে, সেটা হচ্ছে স্টেট জিএসটি। দ্বিতীয় হচ্ছে স্টেট এক্সাইজ, আমি সুরা বলতে চাইছি না, রাইট? সেই জন্য আর কেউ মদ্যপানের বিরুদ্ধে কোনো চিৎকার করবেন না, সকলকে রেসপন্সিবল ড্রিঙ্কিং করতে বলুন। আচ্ছা, কেউ অশান্তি করলেও তাদেরকে কারোর হাতে তুলে দেবেন না, কারণ রাস্তাঘাট এই ওটার ওপরেই নির্ভরশীল। তৃতীয় হচ্ছে সেলস ট্যাক্স। চতুর্থ হচ্ছে স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। পঞ্চম হচ্ছে ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজ অন ইলেকট্রিসিটি, আর লাস্ট হচ্ছে ট্যাক্সেস অন ভেহিকল। পশ্চিমবঙ্গের মানে এগুলো হচ্ছে রাজ্যে কোথা থেকে টাকা আসছে সেই সোর্স, রোজগারের সোর্স। বুঝলাম, এগুলো প্রত্যক্ষ চাকরির কোনো সোর্স নয়, এটা রাজ্যের কোথা থেকে ইনকাম হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ এতটাই কপাল ভালো, তারা অন্তত তাদের পুরনো বামফ্রন্টের লোকেদের ধন্যবাদ দিতে পারে। তার কারণ ভাগ্যিস শিল্পায়ন হয়নি বলে আমরা জিএসটিতে রোজগার করতে পারছি। কেন? তার কারণ জিএসটিটা যেহেতু কনজামশন বেসড ট্যাক্স, যেখানে কনজিউমড হয় সেটা হয়। সুতরাং মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট যারা 40% কন্ট্রিবিউট করে টু দি ন্যাশনাল জিএসটি, তারা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে কম টাকা রোজগার করে। তার কারণ পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে অনলি 4.4% টু দি, বুঝলাম। কিন্তু ভারতবর্ষের যে নিয়ম, ফাইন্যান্স কমিশনের নিয়ম, সেখানে হচ্ছে পোস্ট ডেফিসিট ডেভলিউশন অফ ট্যাক্স, মানে আমি ভ্যাটের সময় যা ছিল সেটা। বুঝলাম। সুপর্ণবাবু, এখান থেকে আমায় যেতে হবে, একবার আমি সুকন্যা ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম, এখানে পরপর কয়েকটা তথ্য, পরিসংখ্যান ইত্যাদি উঠে এলো, সেখান থেকে স্পষ্ট হচ্ছে এইটা হয়তো মানে গভীরতম তৃণমূলের সমর্থকও বলবেন না যে গত বেশ কিছু বছরে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ড্রামাটিক্যালি উন্নয়ন হয়েছে বা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে, বহু মানুষের চাকরি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে কারণ দেখানো হচ্ছে লোকসভা ভোট হয়েছে তাই জন্য এবার বিজিবিএস হবে না। আচ্ছা, বিজিবিএস হলেও, অর্থাৎ বাণিজ্য সম্মেলন হলেও, আজ অব্দি তো সাবস্ট্যান্সিয়াল কোনো চাকরি বাণিজ্য সম্মেলন থেকেও আসেনি। না, বাণিজ্য সম্মেলন হবে না সেই কথাটা এখানে বলা এই বছর হবে না। বাণিজ্য সম্মেলনটা হবে, তবে নভেম্বরের পরিবর্তে জানুয়ারি মাসে হবে। বাণিজ্য সম্মেলন হবে না সেই কথাটা নয়। আর 2020-তেও হয়নি বাণিজ্য সম্মেলন। 2023 সালে যে বাণিজ্য সম্মেলনটা হয়েছিল নভেম্বর মাসে, তাতে অনেকগুলো মৌ সেখানে চুক্তি হয়েছিল। সেইটা তারপরেই আমাদের এখানে ভোট চলে এলো। হ্যাঁ, ভোটের কথাটা একটু বলতেই হবে। ভোটে অনেকটা সময় নষ্ট হয়েছে, ফলে 2023-এ যে মৌগুলো স্বাক্ষরিত হয়েছিল তার প্রিপারেশন এবং ইমপ্লিমেন্টেশন, এটার জন্য আমাদেরও প্রিপারেশনের দরকার আছে, কিছুটা সময় দিতে হবে। সেই জন্য এই যে সামিটটা, যেটা নভেম্বরে হওয়ার কথা, সেটা জানুয়ারি মাসে হবে। বুঝলাম। হবে না সেটা হলো, তারপর কি হবে? মানে কিসের তারপরে? সামিটটা হলো, হ্যাঁ, এর আগেও হয়েছে। শিল্প আসবে, হ্যাঁ, শিল্প আসার জন্য যাতে কর্মসংস্থান হয়, সেই জন্যই আমাদের শিল্প যেগুলো দেখা যায় না, বায়বীয় শিল্প, এরকম যেটা স্পষ্ট নয়, সেটা দেখুন কে কিভাবে দেখবে, আপনি কিভাবে দেখবেন। আমি বলবো ইন্ডাস্ট্রি আসবে, আপনি হয়তো হাওয়া শিল্প দেখবেন। আমি বলছি ইন্ডাস্ট্রি কি এসেছে এখন পর্যন্ত? এই ইন্ডাস্ট্রি যাতে ইন্ডাস্ট্রিতে আসে, 23 সালে যেগুলো স্বাক্ষরিত হয়েছিল তার জন্যেই এই লেটটা করে নেক্সট ইয়ারে জানুয়ারি মাসে সাবমিটটা করা হচ্ছে, যাতে এই যে প্রিপারেশনটা তার ইমপ্লিমেন্টেশনটার জন্য। আর জমি আমাদের আছে, ল্যান্ড ব্যাংক আমাদের খুব ভালো আছে, তৃণমূল সরকার ল্যান্ড ব্যাংকটাও ভালোভাবে দিতে পারবে। জমিতে গিয়ে তো লোকে চাকরি করবে না, মানে জমিতে গিয়ে চাষ করতে পারে, তাই না? জমি আছে, জমিটা দিয়ে কি করবে? ভোটের প্রচারে এসে মোদিজি বারবার করে বলেছেন পশ্চিমবঙ্গ হচ্ছে খনিজের ভান্ডার, এখানে শিল্পর সমস্ত রকম সম্ভাবনা আছে, এটাকে আমরা কোনোভাবেই ডিফার করছি না। সত্যি পশ্চিমবঙ্গ একটা সত্যি খনিজ ভান্ডার, এবং আমাদের যে সময়টা নষ্ট হয়েছে দীর্ঘ 34 বছর,
সেটাও আমাদের মনে রাখতে হবে। ওটা কিন্তু অন্যান্য কোনো স্টেটে হয়নি, আমাদের কিন্তু 2011 থেকে তৃণমূল সরকার এসছে, সেই জন্য সেখানে স্প্যান অফ টাইমটাও কিন্তু অনেক কম। দীর্ঘ 34 বছরে আমাদের এখানে সুকন্যাদি একটা কথা আপনাকে আমি একটা জিনিস একটা তথ্য দেখাবো। সুকন্যাদি একটা তথ্য দেখাবো, বেশ সুকন্যাদি একটা তথ্য দেখাবো। আমি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার সঙ্গে উঠে একটু এই প্লাজমার কাছে আসেন, আমি কয়েকটা পরিসংখ্যান আপনাকে দেখাতে চাই প্লিজ। একটু না দরকার নেই, ঠিক আছে, ওয়্যারলেস আছে, আপনি আসুন আমার সঙ্গে। আমি সুকন্যা ম্যাডামকে নিয়ে যাব আমাদের প্লাজমার কাছে এবং আমি রিকোয়েস্ট করব আপনি আমার সঙ্গে আসুন। আমি কয়েকটা তথ্য আপনাকে দেখাতে চাই এবং সেই তথ্য দেখিয়ে আমি কয়েকটা প্রশ্নও করতে চাই এবং অত্যন্ত স্পষ্টভাবে আজকে আমার যেটা প্রশ্ন সেটা হলো অন্য রাজ্য ভারতবর্ষের সেখানে কি পরিস্থিতি আর আমাদের রাজ্যের কি পরিস্থিতি। এই প্লাজমায় আমি এই মুহূর্তে একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাবো, ম্যাডামকেও দেখাবো এবং আমরা সবাই দেখব অন্য রাজ্যের কি পরিস্থিতি, সংস্থা এবং কোথায় বিনিয়োগ। অ্যাপেল বিনিয়োগ করেছে, এটা লাস্ট গত 5 বছরের হিসেব, অ্যাপেল বিনিয়োগ করেছে বেঙ্গালুরুতে অর্থাৎ কর্ণাটক। রেডমি ফোন আমরা ব্যবহার করে থাকি, নয়ডায় বিনিয়োগ হয়েছে। স্যামসাং নয়ডা গত 5 বছরের হিসেব বলছি। পরের স্লাইড। টেসলা পুনেতে বিনিয়োগ করেছে, বিএমডব্লিউ চেন্নাইতে। বেশ কয়েকটি কারখানা ইতিমধ্যে কাজ করছে এবং তারই সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি কারখানার কাজ শুরু হবে। এবার ম্যাডাম আপনি যদি আমার সঙ্গে আসেন ফেরত, এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব ম্যাডাম, এটা একটা আমার ছোট্ট হাম্বেল রিকোয়েস্ট, আপনি যদি আমাদের দর্শকদের জন্য আপনি আমার পাশে চলে আসুন ম্যাডাম, আমার হাম্বেল রিকোয়েস্ট আপনি যদি দর্শকদের জন্য আমাকে 5টা বড় ইন্ডাস্ট্রির নাম লিখে দেন যেগুলো পশ্চিমবঙ্গে 2011 থেকে এখন পর্যন্ত এসছে। 5টা বড়, হ্যাঁ না কোনোভাবে কাশফুলের বালিশ চপ না, কাশফুলের বালিশ নয়, আমি উদাহরণ দেখিয়েছি, আমি উদাহরণ দেখিয়েছি। চপ শিল্প লেখা যাবে না, এর বাইরে ম্যাডাম এই নিন ম্যাডাম। দেখুন যেটা আপনাদের ম্যাডাম আমি খুব একটা সোজা স্বাভাবিক, খুব স্বাভাবিক না, সেরকম বড় খুব একটা শিল্প এখানে আসেনি, বড় শিল্প আসেনি 2011 থেকে 2024 আসেনি। আমাদের 34 বছর এখানে শিল্প শেষ হয়ে গেছে, শিল্পর যে পরিকাঠামো সেটাও শেষ হয়ে গেছে। আমরা কিন্তু 2011 থেকে স্টার্ট করি, 2011 থেকে 24, 2011 থেকে 2021 10 বছর, তারপর আরো 4 বছর, আপনি যেগুলো দেখাচ্ছেন সেগুলো সবই কিন্তু বেঙ্গালুরু বা নয়ডাতে, আপনি গুজরাট বা অন্যান্য আসাম সব জায়গায় আরো হিসাব দেখানো যেত ম্যাডাম। আমরা যেটা দেখাচ্ছি, আমি বলছি 5টা কোম্পানির নাম যেটা এই বাংলায় এসেছে। আপনি অধৈর্য হচ্ছেন কেন? আমরাও দেখাবো। আপনি কি 5টা কোম্পানির নাম লিখতে পারবেন ম্যাডাম যেটা 2011 থেকে 2025 মনে নেই? বেশ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। চপ শিল্পকে ছোট করে ধরবেন না, ওগুলো কুটির শিল্পের মধ্যে পড়ছে। আমরা ফিরবো আলোচনায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রশ্ন করলাম, আমি এরপর দেবাশিস বাবুর কাছে যাব। প্রশ্ন করলাম এবং ম্যাডাম সুকন্যা বেশ স্পষ্টভাবেই বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো শিল্পর কথা ওনার মাথায় আসছে না এবং উনি কোনো শিল্পর নাম নিতে পারলেন না। দেবাশিস বাবু, এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে সাবস্ট্যান্সিয়ালি কোনো শিল্প আসেনি এবং মানুষ চাকরি পায়নি। তাহলে এরপরে আমি যাব, আমার অন্যান্য গেস্ট আছেন, অরুণিমা রয়েছেন, যে সরকারি চাকরির জায়গায় দুর্নীতি আর বেসরকারি সংস্থা আসে না, তাহলে এনারা কোথায় যাবেন? আমার বক্তব্য হচ্ছে যে সুকন্যা ম্যাডাম বোধহয় ভুলে গেলেন যে যেখান থেকে সুকন্যা ম্যাডামের উত্থান, সেই সিঙ্গুরের শিল্পটা ধ্বংস করে, সিঙ্গুরকে শেষ করে সুকন্যা ম্যাডামরা ক্ষমতায় এসেছিলেন। ঠিক আছে, আমি বলছি শিল্প কিন্তু কোনো চপ ভাজা নয় যে আলু মাখলাম আর তেলে ফেলে দিলাম শিল্প হয়ে গেল। শিল্প তো মানে শিল্পর পিছনে অনেকগুলো জিনিস থাকে। আপনি শিল্প বলছেন না, আমি শিল্প কিন্তু শিল্পের পিছনে অনেকগুলো জিনিস থাকে, একটা প্রসেস থাকে, একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে, জমিনীতি থাকে, এই অনেক কিছু থাকে। আমি অনেকগুলো এর মধ্যে মোদিজির অনেকগুলো বক্তব্য শুনেছি। আমি হতে পারে আমি ব্যক্তিগতভাবে মোদিজির কতগুলো নীতি সমালোচনা করতে পারি, কিন্তু যেখানে যা উনি যেটা ভালো সেটাকে তো ভালো বলতে হবে। মানে আজকে যে গুজরাট ভাইব্রেন্ট গুজরাট হয়েছে, আমি দেখেছি উনি বলেছেন, আমার খুব ভালো লেগেছিল যে উনি বলছেন যে গুজরাটে তো আমার আছে কি, গুজরাটে তো আমার আছে শুধু লবণ, কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গে তো প্রচুর কিছু আছে। সত্যিই তো সেটা, আমাদের পশ্চিমবঙ্গ তো খনিজ ভাণ্ডার, মানে কি নেই, কয়লা থেকে শুরু করে, অভ্র থেকে শুরু করে, আমাদের ইউরেনিয়াম থেকে শুরু করে কত কিছু আছে। কিন্তু এই জায়গায় যেটা উনি বারবার বলার চেষ্টা করেছিলেন যে আজকে ভাইব্রেন্ট গুজরাট হওয়ার পিছনে তার আগে যেটা করতে হয়েছিল যে পরিকাঠামোটা তৈরি করতে হয়েছিল, প্রসেসটা ডেভেলপ করতে হয়েছিল এবং জমির নীতিগুলো ঠিক করতে হয়েছিল। সুকন্যা ম্যাডাম আসি, দেবাশিস দা এক মিনিট, তারপর সেই 15 বছর কি যথেষ্ট সময় নয়? এক মিনিট আমি সেটাই বলার চেষ্টা করছি। তারপর শিল্পপতিদের সেই জমিটা দেওয়া হয়েছিল, তখন শিল্পপতিরা এসেছিলেন। এটা এমনি কেউ আসবে না। মানে যেটা বারবার আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে, হতে পারে তৃণমূলের সাথে মোদিজির কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে। মানে আজকে যদি আমি সুপর্ণবাবুকে বলি, উনি তো ইকোনমিক্সের লোক, বলি আপনি হঠাৎ করে একটা কবিতা লিখুন, উনি
নাও লিখতে পারেন, কিন্তু যিনি কবিতা লিখতে পারেন তার কাছে কনসালটেন্সি নিতে পারেন। মানে হতেই পারে যে আজকে মোদিজির সাথে ওনার ডিফারেন্স আছে, কিন্তু আজকে তার মানে তো এটা নয় যে উনি হয়তো সবই করতে পারবেন, শিল্পও করতে পারবেন। যিনি করেছেন, যিনি করে দেখিয়েছেন, আমি তার থেকে তো উদাহরণ নিতেই হবে। কেন, কিভাবে, কোন প্রসেস উনি অ্যাপ্লাই করেছেন, কিভাবে উনি দেবাশিস বাবু একটা কথা বলি, এত জায়গা এত অসুবিধা থাকা সত্ত্বেও আমাদের যে এত খনিজ, উনি কি বলছেন শুনি একবার, এবং প্রধানমন্ত্রী কি বলছেন আবার আলোচনায় ফিরি। প্রথমে শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প নিয়ে কি বলেছেন, এবং তারপর প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন। We have the textile, we have the power, free power, means 24/7 power, we have the coal, we have the steel, we have every infrastructure. Only your presence is required. मोदी जी, बंगाल जहाँ पे हम खड़े एक टाइम पे इंडिया का कैपिटल हुआ करता था, हम लोगों का क्या कुछ नहीं था, इंडस्ट्री लेके ट्रेड कल्चर सब कुछ था। अभी हम लोगों का जो ग्लोरी है वो है नहीं। आप ये गारंटी दे सकते हैं क्या, जिस फैक्ट्री को सिंगूर से आप टाटा का फैक्ट्री सानंद में लेके गए थे, अगर यहाँ पे डबल इंजन सरकार हो तो सिंगूर में फैक्ट्री होगा, नंदीग्राम में फैक्ट्री होगा, भांगोड़ में, डायमंड हार्बर में, सब जगह फैक्ट्री होगा, और हम मुंबई दिल्ली के साथ टक्कर देंगे विकास में। मेरा गुजरात का अनुभव है। गुजरात एक ऐसा राज्य है कि जहाँ 10 साल में 7 साल अकाल होता है। गुजरात के पास कोई मिनरल्स नहीं है जो बंगाल के पास है। ज्यादा से ज्यादा हमारे पास नमक है और कुछ नहीं है। उसके बावजूद भी हमने धीरे धीरे मेहनत करके उसको एक इंडस्ट्रियल स्टेट बना दिया। बंगाल का तो पूरा हिस्ट्री इंडस्ट्री का है। बंगाल के पास बहुत बड़े प्राकृतिक संसाधन है, लेकिन यहाँ पहले वाम वालों ने लाल झंडे के जुलूस निकाल करके सारी इंडस्ट्री को ताला लगा दिया। लोग भाग भाग करके कहीं और चले गए। अब बाद में सोचा था कि शायद टीएमसी आएगी तो सुधार करेंगी। अब वो इन्वेस्टमेंट समिट कर रही है, लेकिन किसी भी इन्वेस्टर को जो सुरक्षा चाहिए, जो विश्वास चाहिए कि यहाँ की पॉलिसी में स्टेबिलिटी रहेगी, वो जब तक नहीं आता है कौन इंडस्ट्रियलिस्ट आएगा। और इसलिए बंगाल के विकास के लिए, बंगाल के नौजवानों के भविष्य के लिए इस सरकार को हटाना सबसे बड़ी प्रायोरिटी होनी चाहिए। मोदी जी, अगर आप खुद अगर डबल इंजन सरकार हो, यू हैव बीन वन ऑफ द एक्सपर्ट इन ब्रिंगिंग बिजनेस इन गुजरात, बंगाल के लिए वो क्या करेंगे आप? डबल इंजन मैंने उनको पहले भी एडवाइस दी है कि आपको ये करना चाहिए। और मैं हिंदुस्तान के हर राज्य को क्योंकि हमने G20 अलग अलग राज्यों में क्यों किया, इसीलिए किया कि उन राज्यों का प्रोजेक्शन हो, वे अपने राज्यों को फोकस करें ताकि दुनिया का ध्यान जाए। तो मेरी तरफ से जो भी मदद चाहिए मैं बढ़ चढ़कर मदद देना चाहूंगा। দেবাশিস বাবু, আমার কাছে আর 17 মিনিট আছে, তিনজন এখনো বলেননি, আমি আপনাদের কাছে আসবো, কিন্তু ছোট করে বলতে বলবো। সুকন্যা ম্যাডামের কাছেও যাব, আপনি 10 সেকেন্ডে শেষ করুন। আমি যেটা বলার চেষ্টা করছি, যেটা মোদিজি বলার চেষ্টা করলেন, যে আজকে তো ভিশনটা থাকতে হবে। মানে আজকে ধরুন আমাদের এখানে এত খনিজ পদার্থ, মানে আজকে লিথিয়ামের সারা বিশ্বে কি ধরনের চাহিদা, আজকে গাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের এই পশ্চিমবঙ্গ তো লিথিয়াম ব্যাটারির হাব হতে পারতো। মানে সেই ভিশনটা কোথায়? শুধুমাত্র ওই মৌ স্বাক্ষর করে মার্কেটিং করলে হবে না। 10 লক্ষ লোক পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। মানে আজকে যদি একটা লিথিয়ামের ফ্যাক্টরি হয় বা হাব তৈরি হয়, তো অনুসারী শিল্প হবে। এগুলো কে ভাববে? শুধু ভোটের রাজনীতি চলছে। সুকন্যাদি 30 সেকেন্ড আপনাকে দিলাম, কিছু বলতে চাইছিলেন, বলুন। হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে সমানে বাংলার পরে গুজরাটকে নিয়ে যে তুলনাটা করা হচ্ছে, আমাদের প্রশ্ন, গুজরাটে যে আপনারা লোনগুলো দিয়েছেন কয়েক লক্ষ হাজার কোটি টাকা, সেই লোনগুলো কি ভারতবর্ষে ফেরত চলে এসেছিল, না বিজয়, মেহুল, তারপর নীরব মোদিরা সব বিজয়কে তো নুড়িয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে, আমাদের দেশেরই সব টাকা লোন নিয়ে? সেই টাকাগুলো ফেরত আসুক, সেই টাকা দিয়েও কিছু শিল্প হোক, সেটাও আমরা দেখতে চাই। সেই টাকাগুলো কোথায় উঠছে গিয়ে? আরেকটা কথা যেটা বলছেন বাংলার শিল্পর কথা, বাংলায় যে এমএসএমই প্রজেক্টগুলো হচ্ছে, সেই প্রজেক্টগুলোর কথা আপনারা বলছেন না কেন? এমএসএমই প্রজেক্টে প্রচুর বাঙালি ইয়ং জেনারেশন প্রচুর এন্টারপ্রেনার হচ্ছে, সেগুলো আপনারা দেখান, সেগুলো বলুন। তৃণমূলের প্রতিনিধির জানা উচিত যে শিল্পপতিদের রাজ্য সরকার লোন দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিতে পারে।
রাজ্য সরকার এই বেসিকটুকু জেনে শিল্প সংক্রান্ত বিষয়ে ডিবেট করতে আসা উচিত। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে 13 বছর সরকার চালানোর পরেতে যদি রাজ্যের প্রতিনিধি বলে আমার ল্যান্ড ব্যাংকে জমি আছে, তার মানে হচ্ছে স্বীকার করে না ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে কোনো শিল্প আসেনি। যে এক্সপার্টটাকে বলতে দিন। আমি যাওয়ার আগে মহানন্দা ম্যাডামের কাছে আসবো, প্রশ্ন করব যে কথা বলা হচ্ছে, একদিকে হচ্ছে মৌ স্বাক্ষর, একদিকে হচ্ছে প্রচুর প্রস্তাব আসা, কিন্তু কথাটাও বলবেন আপনারা। আচ্ছা হলো, এই প্রত্যেকটার উত্তরে কি আপনি বলবেন তাতে আদৌ একটা রাজ্যের ইকোনমিক সূচক ডিসাইড করা যায়? দেখুন, বাংলা একসময় শিল্পে, একটু আগেই সুপর্ণবাবু যেটা খুব দামি কথা বললেন, কোন জায়গায় ছিল? বাংলা 3 নম্বরে ছিল, প্রথমে 2, তারপর 3, এবং আস্তে আস্তে বাংলা কোথায় চলে এসছে। এবং তার জন্য যদি রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করতে হয়, ফ্রেট ইকুয়ালাইজেশন রেট অবশ্যই রেসপন্সিবল। তার কারণ, এবং শুধু বাংলা সেখানে অ্যাফেক্টেড হয়নি, বাংলা, বিহার, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এই জায়গাটা, এই পলিসিটা একটা ভুল পলিসি ছিল। এবং বিধানচন্দ্র রায় বাংলার প্রচুর শিল্প, প্রচুর ইনভেস্টমেন্ট করেছিলেন, কিন্তু উনিও এইটাকে আটকাতে পারেননি, এবং সেই অবক্ষয় সেই দিন থেকে শুরু। কিন্তু শিল্পের ক্ষেত্রে একটা ক্লিয়ার ভিশন থাকা দরকার। শিল্প হতে গেলে শুধুমাত্র মূলধন, কাঁচামাল নয়, আরেকটা জিনিস অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে একটা সুস্থির রাজনৈতিক পরিবেশ। সেই পরিবেশ না থাকলে হাজার মানে বেঙ্গল সামিট করলেও শিল্প আসবে না। আরেকটা ছোট্ট কথা বলবো, যে সরকার বা পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই তাদের একটা মানবিক মুখ আছে, যে তারা বিপুল পরিমাণ অর্থ ওয়েলফেয়ার স্কিমে খরচা করে, এটা দরকার। কিন্তু সমস্যাটা হচ্ছে তার সঙ্গে এটা মনে রাখতে হবে যে লক্ষ্মীর ভান্ডার, শুধু লক্ষ্মীর ভান্ডার না, আরো অনেক ওয়েলফেয়ার স্কিম আছে, প্রচুর। আচ্ছা বলেনি, যেটা আমি এমএসএমইতে লোন দেওয়া হয়, হ্যাঁ যেটা বলছি সেটা নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু যদি আপনি এন্টারপ্রেনার এখন হয়েছে, এক মিনিট, যদি বেসরকারি শিল্পদের আপনি অ্যাট্রাক্ট করতে চান, যে রাজ্য অতিরিক্ত অনুদানের উপরে নির্ভরশীল, দ্যাট প্রুভস যে সেখানকার মানুষরা ততটা উন্নয়ন করে উঠতে পারেনি, মানে তাদের ক্রয় ক্ষমতাও যথেষ্ট নয়। এই বার্তাটা কিন্তু পৃথিবীতে যাচ্ছে, এবং তার ফলে শিল্পপতিরা এটাকে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক কাজ নিশ্চয়ই দরকার, কিন্তু তার সঙ্গে একটা ড্রাস্টিক ভিশন দরকার ফর ইন্ডাস্ট্রি, না হলে কিন্তু এই জটটা থেকে বেরোনো যাবে। এক্স্যাক্টলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখান থেকে আমি অরিত্রর কাছে যাব, অরুণিমার কাছেও আমি প্রশ্ন করব। প্রশ্নটা হলো 500 টাকার ভাতা দিলাম, 500 টাকার কন্যাশ্রী দিলাম, 500 টাকার যাই হোক লক্ষ্মীর ভান্ডার দিলাম, কিন্তু তাতে তো সেই মানুষটার আর্থিক সচ্ছলতাটা বৃদ্ধি পাচ্ছে না, ওভারঅল ইকোনমিক সিচুয়েশনের উন্নতি ঘটছে না। অরিত্রর কাছে আমি প্রশ্ন করব। অরিত্র, প্রথমেই প্রশ্ন করব যে এই যে কথাটা বললেন মহানন্দা ম্যাডাম, ভাতার রাজনীতি এবং তার ফলে ভালো হওয়ার জায়গায় খারাপ হচ্ছে উল্টে। আরেকটা প্রশ্ন আমি অরুণিমার কাছে আসার আগে, শিল্প সম্মেলন হয়েছে বারবার, তাতে লক্ষ কোটি টাকা, আমার কাছে হিসেব রয়েছে, প্রস্তাব এসেছে 2,43,100 কোটি টাকার, কিন্তু হয়েছে 900 কোটি টাকা, তাও হয়নি, হওয়ার মতো জায়গায় এসে পৌঁছেছে। আজকে দাঁড়িয়ে বিজিবিএস এই বছর হচ্ছে না, তোমার কাছে প্রশ্ন, আদৌ হলে কি কোনো লাভ হতো? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি তৃণমূলের প্রতিনিধিকে একটা চমৎকার সুযোগ দিয়েছিলেন, হ্যাঁ, যে শিল্প নিয়ে বলার। দেখুন, একেবারে কিছু হচ্ছে না তা নয়, আমি 2-3টে অ্যাসপেক্টের কথা বলবো, এবং তার সোর্স হচ্ছে এই বছর ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে টেবিল করা হয়েছে, তার হিসেবে কোল এবং মাইনিংয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে গৌরংডিহি এবিসি কোল মাইনিং প্রজেক্ট। এছাড়া বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই ডিস্ট্রিক্টগুলোতে কাজের জন্যে, মাইনিং রিলেটেড কাজের জন্যে রায়াতি পলিসি আছে, টি ট্যুরিজম আছে, অ্যাগ্রো মার্কেটিং আছে, এবং ডিম উৎপাদন এবং ডিমের যে এক্সপোর্ট, সেখানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এখন 2nd পজিশনে রয়েছে অ্যাজ পার লেটেস্ট বাজেট। এইবার ঘটনাটা হচ্ছে যে ভাতা দেওয়া ঠিক হচ্ছে কি হচ্ছে না, এইটা অন্যরকম আলোচনা। আপনি যদি বাজেটটা দেখেন ফেব্রুয়ারি মাসের, তাহলে সেখানে দেখতে পারবেন গোটা পশ্চিমবঙ্গের যে রেভিনিউ বা রাজস্ব, সেই রাজস্বর উৎপাদনের ম্যাক্সিমাম টাকাটা আসে, মানে মোর দ্যান 50% টাকাটা আসছে হচ্ছে সার্ভিস সেক্টর ইকোনমি থেকে। আচ্ছা, এইবার মোর দ্যান 50% টাকাটা সার্ভিস সেক্টর ইকোনমিতে আসছে, এবং ওই জায়গাটাকে ফোকাস করবার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সার্ভিস সেক্টরে ইনভেস্টমেন্টটা করছে। এবার
গতকাল ফাইন্যান্স কমিশনে বোঝাতে গেলে বড় কারখানা আসেনি, আরো সহজ ভাষায় বোঝাতে গেলে যে ইন্ডিকেটরটা দরকার তার নাম হচ্ছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা আইআইপি একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক ইন্ডিকেটর, যেটার মাধ্যমে বোঝা যায় যে বড় কারখানা তার একটা ধরুন 2011-12-তে এখন আমরা বেঞ্চমার্কটা সেট করেছি, তার এগেনস্টে এখন আমরা কিরকম পারফর্ম করছি। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে 2021-22-এ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির যে পার্সেন্টাইল রেফারেন্স টু জিডিপি সেটা ছিল 70, মানে যেখানে কারখানায় উৎপাদন, বড় কারখানার উৎপাদন 17.8% ছিল 2021-22-এ। 22-23-এ সেটা হয়ে গেছে 6.9%। 1 মিনিট, এটা খুব বড় একটা সংখ্যা দিচ্ছ তুমি, মানে 17 থেকে 6.9-তে নেমেছে। এবং এই ডেটাটা সোর্সটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাজেট। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স, সুকন্যা ম্যাডামের শোনা খুব প্রয়োজন, আইআইপি আরেকবার যদি এই ডেটাটা বলো, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, মানে কত জিনিস প্রোডিউস হচ্ছে, কত জিনিস উৎপাদন হচ্ছে, বড় কলকারখানা বা শিল্পের যে বেঞ্চমার্ক, সেটা আমাদের জিডিপির হিসেবে 2011-12-তে আমরা প্রজেকশন লাইন সেট করে আমরা আজকের পারফরমেন্সটা জাজ করি। সেখানে ম্যানুফ্যাকচারিং এবং জেনারেল ইন্ডাস্ট্রি সেইটা একটা ছিল 17.8, যেটা 2022-23-এ হয়ে গেছিল 6.9, 2023-24-এ হয়েছে সেটা 7.2, স্লাইটলি বেটার পারফর্ম করছে। এবার ঘটনাটা হচ্ছে দেখুন বিনিয়োগ হচ্ছে না কেন, তার মূল যেটা কারণ, আপনি যদি চেম্বার অফ কমার্সের ডকুমেন্টেশনগুলো ফলো করেন, মূল যে জায়গাটা স্টেট গভর্নমেন্ট বারবার এড়িয়ে যেতে চাইছে সেটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট বা বিশ্বাসের অভাব। একজন বিনিয়োগকারী, একবার বিনিয়োগকারীরা আসছেন কিন্তু তারা ভরসা পাচ্ছেন না বা আস্থা পাচ্ছেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে গভর্নমেন্ট যে জায়গাগুলোতে ফোকাস করছে, যে ইন্ডাস্ট্রিগুলোতে ফোকাস করছে, সেই ইন্ডাস্ট্রিগুলো জব অ্যাবজর্বিং ইন্ডাস্ট্রি নয়, সেখানে চাকরি নতুন ক্রিয়েশন হচ্ছে। এই চাকরি থেকেই আমার অরুণিমার কাছে আসতে হবে আমাকে। অরুণিমা, খুব বেসিক প্রশ্ন, বিজিবিএস হলো, বাণিজ্য সম্মেলন হলো কিনা আমার দেখার দরকার নেই, চাকরি হলো কিনা আমার দেখার দরকার। যেখানে দুর্নীতির জন্য রাজ্য সরকারি চাকরি পাওয়া যায় না এবং কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রি আসে না, সেখানে দাঁড়িয়ে তোমরা যারা চাকরি প্রার্থী রাস্তায় বসে চাকরির জন্য চেয়েছো, তাদের কি বক্তব্য? আচ্ছা, প্রথমে বলে কিশোর দাদা, যা কিছুই করি না কেন আগে আমাকে মনস্ক হতে হবে। আমরা কি শিক্ষা মনস্ক, আমরা কি শিল্প মনস্ক? বর্তমান যা আমাদের এই পরিসর এবং রাজনৈতিক তথা আমাদের পশ্চিমবঙ্গের যে পরিবেশ তাকে আদৌ অনুকূল? কারণ যে কোনো কিছুতে সদিচ্ছা প্রয়োজন হয়। আপনি কি বলেন যে যে চাকরির প্রসঙ্গ আসছে আমরা আজও রাস্তায় দিনের পর দিন বা হাজার দিন টপকে কেন আছি? কারণ দুর্নীতি হয়েছে কার্যত প্রমাণিত। এবার প্রসেস চলছে কি বিচারাধীন, বিচারাধীন বলে কি দায়টাকে এড়িয়ে যাওয়া যায়? এর কি সলিউশন নেই? বিকজ করাপশনটা হয়েছে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে বসে, সব ডেটা আছে তাও কেন স্কিপ করছে? 8000 স্কুল বন্ধ হয়ে যায় কি পড়ুয়ার অভাবে, নাকি পরিকাঠামো দেওয়ার প্রোভাইড করার ইচ্ছে নেই বলে? ঠিক যেমন ভাবে আজকে শিল্প ঢুকছে। আর সেকেন্ডলি যেটা একটা আপনি যেটা বলতে চাইছিলেন যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে কিন্তু ভেলোসিটি অফ মানি সার্কুলেশন হয় না, কারণ ওখানে স্যার ম্যাডামরা আরো সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন। কারণ যদি উৎপাদন, যদি আমার হাতে যদি ক্রয় ক্ষমতা পর্যাপ্ত না থাকে, আমি স্বনির্ভর না হই, 500 টাকা দিয়ে আমি কি করব? 500 টাকা দিয়ে আমি কি করব? ওটা দিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন আমরা কিন্তু সেই প্রান্ত সীমাতেই আছি। বেশ, আমি উত্তরটা নিই। সুকন্যাদি, চাকরি এমপ্লয়মেন্ট জেনারেট করছে সদিচ্ছে, বুঝলাম, সদিচ্ছে নেই সুকন্যাদি, সদিচ্ছে নেই। আমাদের যথেষ্টই সদিচ্ছা আছে এবং আমার যতদূর মনে পড়ছে অন্য একটি চ্যানেলে অরুণিমার সাথে আমার দেখা হয়েছিল, অরুণিমারও নিশ্চয়ই মনে আছে। সেদিনকে অরুণিমাকে আমি জিজ্ঞেস করেছিলাম এবং ওকে আমি বলেছিলাম যে তোমাদের ওপরে কিন্তু তৃণমূল সরকার, আমরা প্রত্যেকেই সমব্যথী, আমরাও চেষ্টা করছি। অরুণিমা তখন জানিয়েছিল আমরা এই মামলাটা চালাতে চাইছি না দিদি, আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু আমরা এমন একটা জায়গায় পড়ে গেছি যে আমরা কিছু করতে পারছি না। আমি সেই মুহূর্তে গিয়ে কিন্তু আমার দলীয় কার্যালয়ে জানিয়েছিলাম এবং যোগাযোগ করেছিলাম, কিন্তু মামলায় জর্জরিত হয়ে ওরা আজকে শেষ হয়ে যাচ্ছে। সত্যি কেন যেতে হবে? যোগ্যতার নিরিখে চাকরির পরীক্ষা দিয়েছে, যারা ডিজার্ভ করবে তারা চাকরি করবে, যারা ডিজার্ভ করবে না পরবর্তীতে যুক্ত তারা কিন্তু অবশ্যই শাস্তি পাবে। তবে আমাদের মন্ত্রী মমতা ব্যানার্জি এখনো তোমাদের পাশে আছে, উনি ভরসা দিচ্ছেন তোমাদের চাকরিটা খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করছেন এবং বাংলায় কারোর কথা শোনা যাবে না, এক এক করে। সুকন্যাদি, 1 মিনিট, সুকন্যাদির অডিও ডাউন করতে হবে। ব্যাস, অরুণিমা, সুকন্যাদি 1 মিনিট, ব্যাস ব্যাস ব্যাস, অডিও ডাউন করতে হবে, অডিও ডাউন আছে, অডিও ডাউন আছে,
অডিও ডাউন আছে। আচ্ছা প্রথমে দেখে নি, হ্যাঁ অরিত্র 10 সেকেন্ড, হ্যাঁ অরিত্র 10 সেকেন্ড বলতে মানে জিজ্ঞেস করতে চাইবো যে আপনি কি জানেন যে কিছুদিন আগেও বিভিন্ন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্টেট ইউনিভার্সিটিগুলো থেকে নোটিফিকেশন বেরোচ্ছে যেখানে ক্লাস করানোর জন্য পিএইচডি লেভেল ক্যান্ডিডেট চাওয়া হচ্ছে যার দৈনিক রেমুনারেশন 300 টাকা, 400 টাকা, 500 টাকা। এই নোটিফিকেশনগুলো কোনো দল দিচ্ছে না, হাইকোর্ট দিচ্ছে না, এইগুলো ফান্ডের অভাবে, পরিকাঠামোর অভাবে রাজ্য সরকারের বিভিন্ন ইউনিভার্সিটির ডিপার্টমেন্টগুলি থেকে আসছে। আপনারা সেই দিকটুকু অ্যাড্রেস করুন, তাহলেই তো হয়। আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট কাদের কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের মানুষের কথা, রাজ্যের মানুষ কি বলছেন তাদের কথা আমরা শুনি। অরুণিমা, এই মুহূর্তে দাঁড়িয়ে শুনবো রাজ্যের মানুষ কি বলছেন। রাজ্যের মানুষ অর্থাৎ এই রাজ্যে যারা ভোটার, যারা ভোট দিয়েছেন এবং রাজ্যের সাধারণ মানুষ, তারা এই মুহূর্তে কি পরিসংখ্যানের কথা বলছেন। আমরা প্রশ্ন করেছিলাম শিল্প তাড়ুয়া মমতা অজুহাতি ভরসা, এটা ছিল প্রশ্ন। শিল্প তো চলে যাচ্ছে, এক প্রকারের শিল্প তাড়ুয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে ফেসবুকে 84% দর্শক বলছেন হ্যাঁ অজুহাতি ভরসা, কারণ শিল্প চলে যাচ্ছে। না বলছে 16% দর্শকরা না বলছেন। পরের যে পরিসংখ্যান তাতে আসবো এক্স হ্যান্ডেল। আচ্ছা ইউটিউবের মানুষ কি বলছেন, ইউটিউবের যে পরিসংখ্যান তাতে উঠে আসছে প্রায় 95% দর্শক বলছেন হ্যাঁ শিল্প তাড়ুয়ার ভূমিকা নিচ্ছেন মমতা এবং অজুহাত দিচ্ছেন তিনি, কারণ শিল্প আসছে না। না বলছেন 5%। এক্স হ্যান্ডেলের সাধারণ মানুষ কি বলছেন, এক্স হ্যান্ডেলে 96% মানুষ বলছেন হ্যাঁ অজুহাতে চলছে রাজ্য, 4% বলছেন না। কিন্তু কি সলিউশন আছে, কিভাবে এই রাজ্যের শিল্প পরিস্থিতির উন্নয়ন হতে পারে, আমি একটি গ্রাফিক্সের মাধ্যমে সেই সলিউশন বা এই প্রবলেমের কি সমস্যার সমাধান হতে পারে সেই সমস্যার সমাধান নিয়ে একটু আলোচনার চেষ্টা করব। সেই গ্রাফিক্স, রাজ্যে বাংলা বাঁচাতে কি প্রয়োজন। প্রথম যে জিনিসটা প্রয়োজন তা হলো সুস্পষ্ট শিল্প নীতি। একটা নীতি তো প্রয়োজন, কিভাবে শিল্প হবে, কিভাবে জমি পাবে, তারা কি কি সুবিধা পাবে সেটা নেই। পরের যে জিনিস প্রয়োজন তা হলো রাস্তা, বিদ্যুৎ সহ পরিকাঠামোর উন্নয়ন। যদি পরিকাঠামো না থাকে, রাস্তা না থাকে, বিদ্যুৎ না থাকে সেখানে কিভাবে কারখানা হতে পারে। পরেরটা জমি জট কাটিয়ে শিল্পায়নে জোর। জমি যদি না পাওয়া যায়, জমিতেই যদি সমস্যা হয় তাহলে কিভাবে শিল্পায়ন হবে, এবং শিল্পায়ন যদি না হয় তাহলে কিভাবে কর্মসংস্থান হবে। পরের স্লাইড, উন্নয়নে কেন্দ্র রাজ্য সুসম্পর্ক। আমি কথাই বলবো না রাজ্য সরকারের সঙ্গে, আমি কথাই বলবো না কেন্দ্রীয় সরকারের সঙ্গে, আমার রাজনৈতিক তার সঙ্গে বিরোধ রয়েছে, তাই জন্য আমার তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। সেইভাবে কি করে একটা রাজ্য উন্নয়ন করতে পারে। রাজ্যের উদ্যোগে সর্বদলীয় বৈঠক, যেটা এই রাজ্যে হয় না। বাম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সবাই বসে আলোচনা করুক কিভাবে চাকরি পাওয়া যেতে পারে, কিভাবে সেই উন্নয়নের পরিস্থিতি উন্নয়ন হতে পারে। পরের প্লেট, রাজ্যের উন্নয়নে জোট বেঁধে কাজ করাটা অত্যন্ত জরুরি। প্রত্যেকের পার্টিসিপেশন, প্রত্যেক দলের পার্টিসিপেশন, কেন্দ্র এবং রাজ্যের পার্টিসিপেশন অত্যন্ত জরুরি। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে সলিউশনগুলো বললাম, আজকে ডিবেটের কোনো জায়গা ছিল না, আজকে মূলত আলোচনার জায়গা ছিল, কারণ বাংলার মানুষ চাকরি চান, বাংলার মানুষ কর্মসংস্থান চান এবং আর্থিক উন্নয়ন চান, প্রত্যেকে বললেন। কিন্তু কিভাবে সলিউশন, কিভাবে এই সমস্যার সমাধান, তা হয়তো যা আমরা শেষে আলোচনা করলাম তাই থেকেই উঠে আসতে পারে। আশা করব বাণিজ্য সম্মেলন হোক বা না হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। আসলে এই চাকরি প্রার্থীরা, এই রাজ্যের বেকাররা, এরাও তো আপনারই ভোটার। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এতক্ষণ দেখছিলেন জবাব চায় বাংলা, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।